প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো, জেগে উঠেছে ঘুমন্ত সিংহ হিজবুল্লাহ। ঘুম থেকে উঠেই মিসাইলের ভয় দেখালো ইসরায়েলকে। এরপরেই জানাবো, ঘোর কেটেছে মিশরের, এবার ফিলিস্তিনের পক্ষে ভয়াবহ হুঁশিয়ারি। এদিকে স্বাধীন রাষ্ট্রের মুখোশ পরে আছে আরব দেশগুলো বলে মন্তব্য। পরেই জানাবো, এবার পরমাণু অস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়ালো বন্ধু রাশিয়া। এবং সর্বশেষ জানাবো, রাশিয়ার কিনজালে লন্ডভন্ড ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার বিস্তারিত। আবারও গর্জন উঠেছে লেবাননের যুদ্ধবিরতি মেনে এতদিন শান্ত থাকা হিজবুল্লাহ এবার জেগে উঠেছে। আবারও ইসরায়েলকে দিয়েছে কঠোর হুঁশিয়ারি। কোনোভাবেই তারা তেল আবিবের জালিমপানা মেনে নেবে না। তারা উল্টো শুরু করবে আরো বিধ্বংসী লড়াই। প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের হুঙ্কার দিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সংকটপূর্ণ পরিস্থিতিতে কোনো সমাধান একতরফাভাবে চাপিয়ে দেওয়া যাবে না, এই বার্তা দিয়ে দেশবাসীকে সতর্ক করলেন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাশেম। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌম বিষয়গুলোর সমাধানে সম্মিলিত ঐক্যমতের কোনো বিকল্প নেই। ব্যক্তিগত স্বার্থকে ইসরায়েলের সাথে সাথে মিলিয়ে নেওয়া যেন দেশকে বিপর্যয়ের পথে না নিয়ে যায়, এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি বলেন, লেবাননের ভাগ্য নির্ধারণ হবে সবাই মিলে। এখানে কেউ জিতবে আর কেউ হারবে এমন লড়াই নয়। আমরা সবাই একসাথে জিতব, না হয় একসাথে হারব। তিনি আরো বলেন, প্রতিরোধ আন্দোলন লেবাননের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ, যাকে পাশ কাটিয়ে কোনো সমাধান টেকসই হতে পারে না। শেখ কাশেম বলেন, হিজবুল্লাহ সমর্থক গোষ্ঠী আজও অটুট, সাহসী এবং ঐক্যবদ্ধ। যারা দেশের ভূমি মুক্ত করতে আত্মস্বর্গ করেছেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। এই বার্তা দিয়ে তিনি তুলনা টানেন তাদের সঙ্গে যারা রাজনৈতিক ও সামাজিক বিভক্তির সৃষ্টি করে দেশের কাঠামো দুর্বল করে তুলেছেন। মিত্র ও সহযোগীদের মধ্যে প্রকাশ্যে গোপনে অনেক কিছুই হয়, এটা খুবই স্বাভাবিক। অনেক কিছুর মধ্যে কিছু বিষয় অন্যদের অস্বস্তি আর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যেমন ইরানের পরমাণু কর্মসূচিতে রুশ সহযোগিতা রয়েছে, এটাও মোটামুটি সবাই জানে। তো গত বছর নাকি ইরানের পরমাণু কর্মসূচির সাথে সম্পৃক্ত বিজ্ঞানী সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল রাশিয়া পরিদর্শনে গিয়েছিলেন। আরো কৌতূহলপূর্ণ বিষয় হচ্ছে, উদ্দেশ্য ছিল সামরিক। এখানে যত মাথা ব্যথা অন্যদের। ফিনান্সিয়াল টাইমসের বরাতে এ নিয়ে প্রতিবেদন করেছে মস্কো টাইমস। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিল পরমাণু পদার্থবিদ আলী কালফান, যিনি ইরানের প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা সংস্থার একজন জ্যেষ্ঠ সদস্য। এই ব্যক্তিকে ইরানের 2003 সাল পূর্ববর্তী দেশটির পরমাণু কর্মসূচির অন্যতম উত্তরসূরি হিসাবে গণ্য করে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় নিশ্চয়ই ইরানের প্রমোদ ভ্রমণ নয়। তারা রুশ বিজ্ঞানী ও গবেষকদের সাথে মত বিনিময় করেন, ঘুরে দেখেন পরমাণু ও সমরাস্ত্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো, দেখেন পরমাণু ভিন্ন স্তর ও রকমফের। এমনকি ইরানের নিষিদ্ধ সংস্থা স্টম ও নিকিল বিক্রির প্রস্তাব দেওয়া হয় রাশিয়াকে। পরবর্তী ইরানের চাহিদা অনুযায়ী এসব পরমাণু রাশিয়া দিয়েছিল কিনা তা জানা যায়নি। ইরানের প্রতিনিধি দলটি রুশ পদার্থবিদ ও লেখক মাসলিনিকভের সাথেও সাক্ষাৎ করেন তিনি। কথা উঠেছে এভাবে যে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবির অনুমোদন ছাড়াই ইরানের প্রতিনিধি দলটি রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেছে। যারা পরিদর্শন করেছে ইরানে ওই দলের সদস্যরা পশ্চিমা নিষেধাজ্ঞাপ্রাপ্ত। মার্কিন গোয়েন্দাদের মতে পরমাণু সমৃদ্ধকরণ বাড়িয়ে অস্ত্র উৎপাদনের উদ্দেশ্যে ইরানের যে তৎপরতা ছিল এখনো সেটা শুরু হয়নি। কিন্তু রাশিয়া থেকে নিয়ে আসা জ্ঞান ও পরমাণু কাজে লাগালে খবরই আছে বলে মনে করছে তারা। ইরানের হামলার সময় দেশটির পরমাণু স্থাপনাগুলোর ক্ষতি করে বলে দাবি করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রও হামলা চালিয়ে একই দাবি করে। ইরানের পারমাণবিক কর্মকাণ্ডে রাশিয়া সরাসরি অংশগ্রহণকারী। দেশটির পারমাণবিক কেন্দ্রে 200-র বেশি রুশ বিজ্ঞানী কাজ করছেন। পাশাপাশি মস্কো ইরানে নতুন 2টি পারমাণবিক চুল্লির নির্মাণ সহ মোট 8টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে। ফলে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় কোনো আপোষ হলে রাশিয়ার স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। এইসব তথ্য যাচাইয়ের জন্য ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে রাশিয়া ও ইরানের সরকারকে অনুরোধ করা হলেও কোনো সাড়া মেলেনি।
স্বাধীন রাষ্ট্রের মুখোশ পড়ে আছে আরব দেশগুলো। মুসলিম বিশ্বের শক্তি, ঐক্য ও গৌরবের কথা বলতে গেলে অনেকের চোখে প্রথম ভেসে ওঠে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর নাম। একসময় এখান থেকেই ইসলামের বাণী বিশ্বে ছড়িয়ে পড়েছিল, জন্ম নিয়েছিল বীরত্ব, জ্ঞান ও সভ্যতার অসংখ্য অধ্যায়। কিন্তু সেই ইতিহাস আজ অতীতের পাতায়। আরব রাষ্ট্রগুলোর বড় অংশ এখন নিজস্ব ঐতিহ্য ও মর্যাদা ভুলে পশ্চিমা শক্তির ছায়াতলে নত হয়ে আছে। এই পতনের শেকড় খুঁজে পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে। ওসমানী সাম্রাজ্যের পতনের পর যে আরব রাষ্ট্রগুলোর জন্ম হয়েছিল তার পেছনে মূল চালিকা শক্তিই ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা। সেই রাষ্ট্রগুলো জনগণের ইচ্ছা বা স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য তৈরি হয়নি, বরং ঔপনিবেশিক শক্তির আধিপত্য বজায় রাখার জন্যই তাদের গড়ে ওঠা। দ্বিতীয় প্রজন্মের এই মুখোশের মূল নকশা ব্রিটিশ আমলের মতোই, তবে এবার যুক্ত হয়েছে তেলের অর্থ পশ্চিমে পূর্ণ বিনিয়োগের শর্ত। বর্তমান আরব শাসকেরা অনেক সময় নিজেদের কিছুটা স্বাধীনতার ভান দেন, কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্রের স্বার্থের, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে তারা জনগণের বিপরীতে অবস্থান নেন। মার্কিন কৌশলে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের আধিপত্যের কেন্দ্রবিন্দু করা হয়েছে। ক্যাম্প ডেভিড চুক্তি, আসলো চুক্তি, এমনকি সাম্প্রতিক আব্রাহাম চুক্তি সবই মূলত আত্মসমর্পণের সমঝোতা। এসবের আড়ালে আরবরা একের পর এক ছাড় দিয়েছে আর ইসরায়েল দখল বিস্তৃত করছে। আজও গাজা, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ অব্যাহত আছে। এই প্রতিরোধই দেখিয়ে দিচ্ছে সব আরব নেতা পশ্চিমা আধিপত্যের মুখোশ পরে নেই, কিন্তু যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ আরব শাসকরা এই প্রতিরোধকে উপেক্ষা করেন, দমন করেন বা দুর্বল করে দেন। কেউ কেউ ইসরায়েলি দখলদারিত্বে বিনিয়োগ করতেও দ্বিধা করে না। আজ আরব জাতীয়তাবাদ প্রায় বিলুপ্ত, কিন্তু আরব মুখোশ এখনো অটুট। ইতিহাস স্পষ্ট করে বলছে এই মুখোশ কখনো জনগণের মুক্তি আনে না, বরং মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু উপনিবেশবাদ যেমন শেষ হয়েছে, এই মুখোশও চিরকাল টিকবে না। গাজায় চলমান হামলা, ইসরায়েলি দখলদারিত্ব এবং পশ্চিমা দ্বিচারিতার বিরুদ্ধে জনমনে জমতে থাকা ক্ষোভ হয়তো একদিন এই মুখোশ ছিঁড়ে ফেলবে। তখনই বোঝা যাবে আরবদের মুখোশ টিকিয়ে রাখার সময় ফুরিয়েছে, নাকি তারা আবারও ইতিহাসের সেই গৌরবময় পথে ফিরতে পারবে। অবশেষে গাজা ইস্যুতে ঘুম থেকে জেগেছে মিশর। জোর দিয়ে দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি বলেছেন, গাজায় এখন অনাহারে মৃত্যুর পাশাপাশি গণহত্যাও চলছে, যা এখন আর কোনো রাজনৈতিক কিংবা জিম্মিদের মুক্তির লক্ষ্যে সীমাবদ্ধ নেই। পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। তবে ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে অন্যত্রে নেওয়ার পরিকল্পনায় কখনো সম্মতি দেবে না কায়রো বলেও মন্তব্য করেছেন আমেরিকার ঘনিষ্ঠ এই রাষ্ট্রপ্রধান। গাজায় যা চলছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তবুও বিষয়টি নিয়ে স্রেফ নীরব দর্শক হয়েছে মুসলিম দেশগুলো। মিশর মূলত আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই সত্য চেপে যাওয়ার চেষ্টা করেছে দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি। যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেছে, গাজার যুদ্ধ এখন আর কেবল রাজনৈতিক লক্ষ্য অর্জন বা জিম্মিদের মুক্তি নয়। এই যুদ্ধ এখন আর কোনো যুক্তি বা ব্যাখ্যার মধ্যে পড়ে না, কেননা এটি এখন অনাহার ও ভয়াবহ যুদ্ধে পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার জন্য এটি একটি পরিকল্পিত হামলা। রাশিয়া শুধু একটি রাষ্ট্র নয়, এটি হলো আধুনিক যুদ্ধ কৌশলের একটি অতি মানবীয় প্রতীক। আর দেশটির সবচেয়ে ভয়ঙ্কর ও বিস্ময়কর অস্ত্র হলো ক্ষেপণাস্ত্র। স্নায়ুযুদ্ধের সময় থেকেই রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে নিজের জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভে পরিণত করেছে। আর এখন বিশ্বের কোনো শক্তিই রাশিয়ার মিসাইলের সব রকম রূপরেঞ্জ ও ধ্বংস ক্ষমতার সাথে সরাসরি পাল্লা দিতে পারছে না। রাশিয়ার লক্ষ্যভেদী মিসাইল যেন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে জাদুঘরের বস্তু বানিয়ে দিয়েছে। প্রযুক্তির লড়াইয়ে বারবার পিছিয়ে পড়েছে কিয়েভ, যার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রতি মুহূর্তেই বাড়ছে হতাশা। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সহ মার্কিনীদের আধুনিক সমরাস্ত্রের বহর দিয়ে সজ্জিত এখন ইউক্রেনের প্রতিরক্ষা বলয়। কোটি কোটি ডলার মূল্যের এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলোকে পাশ কাটিয়ে রাশিয়ার কিঞ্জাল আঘাত এনেছে সঠিক নিশানায়, যার কারণে এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ইউক্রেনের সামরিক ঘাঁটি। পশ্চিমা অস্ত্র ও গোয়েন্দা ব্যবস্থাও ঠেকাতে পারেনি রাশিয়ার এই আকাশ থেকে নিক্ষেপ করা আগুনগুলো। রুশ বাহিনীর এই মিসাইল কৌশল কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? রুশ ও ইউক্রেন যুদ্ধের ময়দানে প্রতিদিন বদলাচ্ছে সমীকরণ। এবার শব্দের চেয়েও বেশি গতিতে ছুটতে পারা কিমজল হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালালো রাশিয়া।